আসসালামু আলাইকুম। খেলা শেষ হলো। খেলার ওকে, কি খবর তোমাদের? ওকে, কে পরীক্ষায় কেমন পেলে? না, 5-3 না, গোল বাতিল হয়ে গেছে। এটা সনিদুল, গোল বাতিল হয়ে গেছে। গোল দেয় নাই। পরীক্ষায় কে কত পেয়েছো? চলো শুরু করি। কে কত পেয়েছো? জিল্লুর, ওই জিল্লুর, জিল্লুর 6। ফাইজার, কংগ্রাচুলেশনস। হ্যাঁ, বার্সা চ্যাম্পিয়ন্স লিগ হারায় গেছে, ওইটা তো মন খারাপ এখন আছেই। ওকে, আমি না, কোনটা ভুল করলা? ভুল করার তো কথা ছিল না। ফাহমিদা ফেরদৌস 100%। আয়েশা খুবই খারাপ। 5 মার্ক পাওয়া মানে খুব খারাপ। আচ্ছা, চলেন আজকে আমরা পড়ি আমাদের নেক্সট টপিক। রেডি সবাই? সো আজকের টপিকটা হচ্ছে, গতদিন আমরা শিখেছিলাম গাইনিসিয়াম এবং অ্যান্ড্রোসিয়াম, পুংস্তবক আর স্ত্রী স্তবক, রাইট? ওকে, তো আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে পরাগায়ন। পরাগায়ন, যেটাকে ইংরেজিতে বলে পলিনেশন। ছোট্ট একটা পড়া, খুব সহজ একটা পড়া। আমার বিশ্বাস ক্লাসেই তোমাদের হয়ে যাবে। ওকে, তো পরাগায়ন বা পলিনেশন কথাটার অর্থ কি? গতদিন কিন্তু আমি একটা ছবির মাধ্যমে দেখিয়েছিলাম যে পরাগ রেণু অর্থাৎ পোলেন যখন একটা স্ত্রীর গর্ভমুণ্ড মানে স্টিগমাতে গিয়ে পতিত হবে বা অ্যাটাচ হবে, তখন এটাকে বলে পরাগায়ন। এখন কেন পরাগায়ন দরকার? একটা সিম্পল ব্যাপার বলি। ধরো ধরো এটা হচ্ছে স্টিগমা, ইংলিশেই লিখতেছি, স্টাইল, এটা ওভারি। মজার বিষয় হচ্ছে একটা পোলেন, সো মনে করো এটা একটা পোলেন। একটা পোলেন যখন স্টিগমায় এসে পড়ে, অর্থাৎ যখন পরাগায়ন হয়, এই আফটার পলিনেশন মানে পরাগায়নের পরে কি হবে জানো? কিছু একটা হবে, বাট মনে রাখো পরাগায়নের পরে শুক্রাণু তৈরি হবে, স্পার্ম তৈরি হবে। কিভাবে হবে সেটা আমাদের নেক্সট দিনের পড়া। এই যে পরাগায়নের পরে শুক্রাণু তৈরি হবে, স্পার্ম তৈরি হবে, সেই শুক্রাণু এর পরে কি করবে? ফার্টিলাইজেশন, নিষেক করবে। আর যখন নিষেক করবে জানো, যখন নিষেক করবে, তোমাদেরকে একটা ব্যাপার বলি। এটা তো ওভারি, রাইট? এটা তো ওভারি, এটা তো ওভারি। আর মনে করো এর ভেতর আছে ওভিউল। ওভিউলকে আমরা বাংলায় কি বলেছিলাম? ডিম্বক। ওভারিকে বাংলায় কি বলেছিলাম? গর্ভাশয়। তো আফটার পলিনেশন
মানে পরাগায়নের পরে, আফটার পলিনেশন, পরাগায়নের পরে ডিম্বক হয়ে যাবে বীজ অর্থাৎ সিড, এবং গর্ভাশয় হয়ে যাবে ফল অর্থাৎ ফ্রুট। তাহলে পরাগায়ন কেন দরকার? পরাগায়ন হলে শুক্রাণু হয়, পরাগায়নের পর শুক্রাণু তৈরি হয়, এই শুক্রাণু ডিম্বাণুর সাথে ফার্টিলাইজেশন করে, নিষেক করে, এবং এই নিষেকের পর আসলে আফটার পলিনেশন দেওয়া ঠিক হলো না কিনা, তোমরা একটু বকা দাও অল্প অল্প করে। আফটার ফার্টিলাইজেশন নিষেকের পর ডিম্বকটা বীজ হবে, গর্ভাশয়ে ফল হবে। তাহলে পরাগায়ন হলো বিধায় নিষেক হলো, নিষেক হলো বিধায় বীজ এবং ফল সৃষ্টি হলো। তাহলে আজকে যদি পরাগায়ন না হতো, বীজ ফল কিন্তু তৈরি হতো না, এই জন্য পরাগায়নটা দরকার। তো আজকে আমরা শিখব কিভাবে পরাগায়ন হয়, পরাগায়নের টাইপসগুলো শিখব, দেন আদার্স যা কিছু আছে। তাহলে পরাগায়নের ডেফিনেশনটা কি হবে? পরাগায়ন এটা একটা প্রসেস, যে প্রক্রিয়ায় একটা পরাগরেণু আর একটা ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়। এখন এখানে একটা কথা আছে, ডেফিনেশনটা বোঝার আগে আমরা আগে পরাগায়নের প্রকারভেদটা লিখি। সবাই পরাগায়নের প্রকারভেদটা লিখি। প্রকারভেদ। সো পরাগায়ন দুই প্রকার, একটা হচ্ছে স্বপরাগায়ন, ইংলিশে আমরা বলতে পারি সেলফ পলিনেশন। আরেকটা হচ্ছে পরপরাগায়ন, ইংলিশে আমরা বলতে পারি ক্রস পলিনেশন। এখন এটার মানে কি আসলে, এই কথাটার মানে কি? মনে করো এটা একটা উদ্ভিদ, সো মনে করো এটা একটা ফুল। এটা কি ফুল হয়েছে না গাছ হয়েছে? ফুল আঁকে কেমনে ভাই? এই ফুল আঁকে কেমনে? মনে করো এটা একটা ফুল, এটা আরেকটা ফুল। তো যদি এমন হয় যে এই গাছের পরাগরেণু গিয়ে ওই গাছেরই গর্ভমুণ্ডে, মানে এই গাছের পোলেন গিয়ে ওই গাছেরই স্টিগমার সাথে পতিত হয়েছে বা অ্যাটাচ হয়েছে, সেটা হচ্ছে সেলফ পলিনেশন, স্বপরাগায়ন। কিংবা এই ফুলটার পরাগরেণু সেম গাছের, সেম প্লান্টেরই অন্য একটা ফুলের স্টিগমায় অ্যাটাচ হয়েছে বা পতিত হয়েছে। তাহলে স্বপরাগায়ন ব্যাপারটা কি? স্বপরাগায়ন মানে সেম উদ্ভিদ, একটাই উদ্ভিদ হবে, সেই উদ্ভিদের একই ফুলের পরাগরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে পতিত হলো, কিংবা একই উদ্ভিদের দুইটা ফুলের একটার পরাগরেণু আরেকটার গর্ভমুণ্ডে পতিত হলো, এটাকে বলে স্বপরাগায়ন। কিন্তু পরপরাগায়ন মানে হচ্ছে এখানে আলাদা দুইটা উদ্ভিদ, টু ডিফারেন্ট প্ল্যান্ট, ওকে, দুইটা ভিন্ন উদ্ভিদ, তবে তারা একই প্রজাতির, মানে সেম স্পেসিস। ব্যাপারটা এরকম, ধরো হোমোসেপিয়েন্স মানে মানুষ, তো দুইটা ভিন্ন মানুষ, দুইজন দেখতে কি একই রকম হবে? না, কিন্তু দুজনই তো হোমোসেপিয়েন্স। তো একই রকমভাবে মনে করো এটাও জবা, হিবিস্কাস বা চায়না রোজ, এটাও জবা, অর্থাৎ একই স্পেসিস, সেম প্রজাতির দুইটা ভিন্ন উদ্ভিদ, এদের যদি একটার পরাগরেণু গিয়ে আরেকটার গর্ভমুণ্ডে পতিত হয়, অর্থাৎ একটার পোলেন গিয়ে আরেকটার স্টিগমায় গিয়ে অ্যাটাচ হয়, সেটা হলো ক্রস পলিনেশন বা পরপরাগায়ন।
তার মানে পরপরাগায়ন হবে দুইটা ডিফারেন্ট স্পেসিসের, সরি দুইটা ডিফারেন্ট প্লান্টের মধ্যে, বাট সেম স্পেসিস, একই প্রজাতির দুইটা ভিন্ন উদ্ভিদের মধ্যে হবে। আর মানে নিজের, তাহলে স্বপরাগায়ন মানে একই উদ্ভিদের একই ফুল কিংবা দুইটা ভিন্ন ফুলের মধ্যে হবে। এই ব্যাপারটা যদি তুমি বুঝতে পারো, তাহলে আমরা এই স্বপরাগায়ন এবং পরপরাগায়নের প্রায় 8-9টা ডেফিনেশন, মানে সরি পার্থক্য আমরা এখন এই কনসেপ্ট দিয়ে কিন্তু লিখে ফেলতে পারবো। এইটুকু বুঝছো কিনা, এইটুকু বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। একজন বুঝছে? ফারহানা তানিয়া, মানে ভিন্ন প্রজাতির মধ্যে পরাগায়ন হয় না? না না না, হয় না, আপনা আপনি হয় না। তুমি যদি কৃত্রিমভাবে একটা আলুর পরাগরেণু টমেটোর মাইয়ার মধ্যে দিয়ে দাও, মানে গর্ভমুণ্ডে, তাহলে সেটা সম্ভব। তখন পটাটো আর টমেটো মিলে যে বাচ্চা হবে তার নাম হবে পোম্যাটো, তার নাম হবে পোম্যাটো। তাহলে ন্যাচারালি একটা আলুর পরাগরেণু গিয়ে টমেটোর গর্ভমুণ্ডে পতিত হবে না, তুমি আর্টিফিশিয়ালি, তুমি কৃত্রিমভাবে এটা করতে পারবা। মাইশা বলছে আরেকবার বোঝায় দেন। মানে নিজের, অর্থাৎ সেম উদ্ভিদের মধ্যে পরাগায়ন, সেটা একই ফুলের হোক কিংবা দুইটা ভিন্ন ফুলের হোক। আর পরাগায়ন মানে দুইটা ডিফারেন্ট উদ্ভিদের মধ্যে, কিন্তু তারা একই প্রজাতি হইতে হবে। সোলাইমান আইডি থেকে লিখেছে ইংলিশ ভার্সনে এক্সাম হোহা নাকি, হোহা মানে বুঝি নাই, হোহা নাকি কি, একটু ঠিক করে লেখেন তাহলে আমি বলছি। তাহলে ভাইয়া চলো আমরা প্রথমে ডেফিনেশনটা লিখে ফেলি। তোমরা সবসময় জানো আমি প্রত্যেকটা জিনিস একটু সাজিয়ে গুছিয়ে ছক করে পার্থক্য করে পড়ানোর চেষ্টা করি। তাহলে আমরা এখন একটা ডেফিনেশন লিখি, স্বপরাগায়ন মানে কি। তাহলে স্বপরাগায়ন মানে হচ্ছে একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্বপরাগায়ন বলে। তাহলে আমরা এক নম্বরে লিখতে পারি, লেখো ডেফিনেশনটা লেখো। একই গাছ, ইংলিশে লিখতে পারো অন দ্য সেম ফ্লাওয়ার অর অন দ্য ডিফারেন্ট ফ্লাওয়ার অফ দ্য সেম স্পেসিস। এটা ইংলিশ ভার্সন লেখো। বাংলা ভার্সন লেখো, একই ফুলে বা একই গাছে দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন। হ্যাঁ, 4 নম্বর অধ্যায়ের পিডিএফ রিটেনটা পাবেন, ফ্রাইডের আগে এমসিকিউটা পাবেন না, হয় নাই। তবে আমি এমসিকিউটা একটু পড়াই দিব আপনাদেরকে। বক্কর সাহেব বলছে পরাগায়ন জিনিস কি ভাইয়া? ও মাই গড, আপনি কি শুরু থেকে ছিলেন না এখন আসলেন? একটু আগে জানান, শুরু থেকে ছিলেন না এখন আসলেন? ভাইয়া জানান ভাইয়া। তাহলে বলো তো পরাগায়নের ডেফিনেশন কি হবে? দেখো, সেম স্পেসিসের দুইটা ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে, অর্থাৎ টু ডিফারেন্ট ফ্লাওয়ার অফ টু ডিফারেন্ট প্লান্ট অফ সেম স্পেসিস। তাহলে একই প্রজাতির
দুইটা ভিন্ন উদ্ভিদের দুইটা ফুলের মধ্যে ঘটবে। তাহলে বাংলায় লিখি একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে। ওই পাশটা লেখো, তাহলে এটা একটু মুছে দেই, এই পর্যন্ত লেখো। একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে ঘটে। মাইদা আসতেছি, পারে না পারে না। না, আজকে আমি যেমন কোশ্চেন করেছি এটা মূলত ইংলিশ ভার্সনের জন্যই করেছি। যেহেতু আমি গত ক্লাসে ইংলিশগুলো লিখে দিয়েছি, তো তোমাদের কিন্তু সামনে ইন্টারমিডিয়েটে ইংলিশগুলো লাগবে, তোমাদের ইংলিশগুলো লাগবে। এ কারণে আমি কিন্তু প্রশ্নটা ইংলিশেই করেছি যে তুমি আসলে স্টিগমা মানে গর্ভমুণ্ড জানো কিনা। আমি ইচ্ছা করে গর্ভমুণ্ড কথাটা দেই নাই। আমি যদি না পড়াতাম তাহলে অবশ্যই বাংলা দিতাম, যেহেতু ইংলিশ পড়াইছি একটু পড়তে হবে। তোমাদের বাংলা ভার্সনে এরকম ইংলিশ থাকবে না, হ্যাঁ। আচ্ছা, এবার একটা জিনিস বুদ্ধি করে বলো তো ভাইয়া, এই ফুলের পরাগরেণু যখন এই ফুলেরই গর্ভমুণ্ডে যাবে, তাহলে এখান থেকে পরাগরেণু এখানে যাবে, তাহলে পরাগায়ন হওয়ার সম্ভাবনা বেশি হবে না কম? মানে পরাগায়নটা হওয়ার সম্ভাবনা, চান্স কি বেশি থাকবে না কম থাকবে? সেম ফুলের পরাগরেণু এখানেই যাবে, তাহলে চান্স বেশি থাকবে না কম থাকবে বলো তো? চান্স বেশি থাকবে না কম থাকবে? একই গাছের দুইটা ভিন্ন ফুলের মধ্যে যদি পরাগায়ন হয়, কিংবা একই ফুলের মধ্যে যদি হয়, তাহলে এখানে পরাগায়নের চান্স বেশি থাকবে না দুইটা ভিন্ন গাছ এই গাছ থেকে পরাগরেণু ওই গাছে যাবে, কোথায় চান্স বেশি থাকবে, সম্ভাবনা বেশি কোথায়? স্বপরাগায়নে বেশি না পরপরাগায়নে বেশি? ভেরি গুড, বেশি থাকবে। কারণ এটা তো খুব কাছাকাছি। এখান থেকে পরাগরেণু যদি 10টা যায়, 10টার মধ্যে চান্স আছে যে 10টাই কিংবা 8টা 9টাই পরাগায়ন হওয়ার। কিন্তু এই গাছ থেকে যদি ওই গাছে যায়, দেখবা যে ওখানে যেতে যেতে আর একটা সর্বোচ্চ পরাগায়ন হয়েছে বা হয় নাই। তার মানে এখানে ওয়েস্টেজ অফ পোলেন, পরাগরেণুর অপচয় এখানে বেশি হবে এবং পরাগায়নটা কিন্তু নিশ্চিত না। বাট এটা যেহেতু কাছাকাছি একই প্রজাতির, এখানে কিন্তু অপচয় কম হবে এবং পরাগায়ন কিন্তু নিশ্চিত। বুঝছো? তাহলে আমরা আমরা লিখতে পারি এটা 2 নাম্বার। আচ্ছা, এক্সাম্পল দিয়েছে বাংলা ভার্সনে, দুইটা এক্সাম্পল আছে, সরিষা এবং ধুতুরা। ইংলিশ ভার্সনে 3টা উদাহরণ আছে। সো আমরা 2 নাম্বার এক্সাম্পল ইংলিশ ভার্সন দিয়ে মনে রাখি, BCD। বিতে ব্রাসিকা, বাংলা ভার্সন তোমরা ইংলিশটা মনে রাখবা, ব্রাসিকা মানে সরিষা, এটা লাগবে ইন্টারে কাজে। সিতে কিউকাম্বার, কিউকাম্বার মানে শশা, শশা বানান কি এটা? আর ডিতে হচ্ছে ধাতুরা, ডাটুরা, ডাটুরা মানে ধুতুরা। আর ওই পাশের এক্সাম্পলটা আমরা লিখি শিমুল। শিমুল তো তুলা, কটন মানে তুলা, সো শিমুলকে আমরা বলি কটন ট্রি। সাথে পেঁপে, পাপায়া, পেঁপে বা পাপায়া। তাহলে এই 2টা এক্সাম্পল আর এখানে 3টা আমরা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমি একটু ডেফিনেশনটা মুছে দিই। 3 নাম্বার এখানে লিখব। তাহলে 3 নাম্বার কি দেখো, স্বপরাগায়নের ফলে পরাগরেণুর অপচয় কম হয়, সো ওয়েস্টেজ অফ পোলেন ইজ লেস, তাহলে ওখানে বেশি হয়। তাহলে 3 নাম্বার, পরাগরেণুর অপচয় কম, এখানে লিখবেন বেশি, পরাগরেণুর অপচয় বেশি। একজন বলেছে ধুতুরা কি ভাইয়া? ও মাই গড, আমি ধুতুরা একটা ছবি দেখাই, দেখে নাও একবার, এটাই ধুতুরা।
ধুতুরা একটা উদ্ভিদ, ধুতুরার সুন্দর ফুল আছে। দেখো, বাস্তবে যেহেতু দেখো নাই, আমরা অনেক দেখছিলাম। এগুলো হচ্ছে ধুতুরা ফুল। দেখো, এগুলো ধুতুরা ফুল। কানাকঞ্চিতে দেখছো কিনা গ্রামে, এটা হচ্ছে ধুতুরার ফল। এ ধরনের ফলকে বলে ক্যাপসিউল। এটা হচ্ছে ধুতুরার ফুল। এগুলো বেশি খেলে মানুষ মারাও যায়, বুঝছো? একবার দেখে নাও। হ্যাঁ, বাস্তবে তো আর দেখাইতে পারছি না। কোথায় ছিলাম? নাম্বার 4। তাহলে এখানে কিন্তু পরাগায়ন নিশ্চিত হয়। এখানে কিন্তু পরাগায়ন কি হয়? নিশ্চিত হয়। অর্থাৎ অকারেন্স অফ পলিনেশন ইজ এনশিওরড, নিশ্চিত হয়। দেখো কথাটা আমি একটু, পরাগায়ন নিশ্চিত হয়, তাহলে ওইখানে কিন্তু পরাগায়নের নিশ্চয়তা থাকে না। লেখা আছে কিনা? আচ্ছা, নিশ্চয়তা থাকে না। তাহলে লেখো নাম্বার 4, অকারেন্স অফ পলিনেশন ইজ এনশিওরড, আর ওখানে নট এনশিওরড। সো পরাগায়ন নিশ্চিত, আর এখানে নিশ্চয়তা থাকে না। এইবার চিন্তা করো, তাহলে এটুকু বুঝলাম। বলো তো, আমি ধরো মানুষ, আমি একটা মানুষ, আমার মধ্যে যে জিন আছে, যে জিনের কারণে আমার চুল এরকম, চোখ এরকম, আমার গায়ের রং এরকম। সো আরেকটা মানুষ, তার সাথে আমার জিনের কিন্তু অনেক পার্থক্য আছে। নাহলে তো সে আর আমি হুবহু দেখতে একই রকমই হতাম। তাহলে দেখো, আমরা একই প্রজাতির হওয়া সত্ত্বেও দুইটা মানুষের মধ্যে কিন্তু জিনগত পার্থক্য আছে, জেনেটিক ডিফারেন্স আছে। ক্লিয়ার? অর্থাৎ আরেকটা মানুষের সাথে আমার জিনের কিন্তু অমিল আছে। একদম যদি আমরা অভিন্ন যমজ হতাম, আইডেন্টিক্যাল টুইন, তাহলে অনেকটাই মিল থাকতো। বাট তা বাদে কিন্তু আমাদের জিনের অনেক তারতম্য আছে। তো দেখো তো, এটা একটা জবা, এটা একটা জবা, যেহেতু দুইটা ডিফারেন্ট প্ল্যান্ট, তাহলে এর জিনের সাথে এর জিনের কিন্তু একটা পার্থক্য আছে। তাহলে এদের দুইজনের যদি বিয়ে হয়, পরাগায়ন হওয়া মানে তো একটু পরে বিয়েই হওয়া নিষেধ হবে। তাহলে এর ফলে যে বাচ্চাটা তৈরি হবে, এই বাচ্চাটা হবে এর জিন আর এর জিন, দুই জিনের একটা মিশেল। ফলে ওই বাচ্চার মধ্যে না জিনগত বৈচিত্র্য তৈরি হবে, জেনেটিক ডাইভার্সিটি তৈরি হবে, ভেরিয়েশন তৈরি হবে। অর্থাৎ ওই বাচ্চাটা একদম বাপ মায়ের মতো হবে না, একটু বাপ মায়ের একটা মিশ্র বৈশিষ্ট্য পাবে। কিন্তু দেখো তো, যদি এই ফুলের সাথে ওই ফুলেরই মিলন হয়, তাহলে বাচ্চাটার মধ্যে তো সেম বৈশিষ্ট্যই হবে, কারণ এর মধ্যে তো একই জিন আছে। সেম জিনের মধ্যেই তো একই তো প্রজাতি, একই প্রজাতি বলছি, একই তো উদ্ভিদের পুরুষ আর স্ত্রীর মধ্যে মিলন ঘটছে। তার মানে ব্যাপারটা হলো, যাদের স্বপরাগায়ন হয়, এদের বাচ্চারা দেখতে হুবহু একই রকম হয়, এবং এদের মধ্যে কিন্তু কোনো নতুন বৈচিত্র্য বা নতুন বৈশিষ্ট্যের কোনো আবির্ভাব ঘটে না। কিন্তু যদি পরপরাগায়ন হয়, যেহেতু জিন আলাদা, তাহলে বাচ্চার মধ্যে বা নতুন যে উদ্ভিদটা তৈরি হবে, তার মধ্যে কিন্তু বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায় এবং নতুন একটা বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এবং এ কারণে এরা কিন্তু পরিবেশে খাপ খাওয়াই নিতে পারে, পৃথিবীতে টিকে থাকতে পারে, সহজে বিলুপ্ত হয় না। কেন বলো তো? কারণ দেখো, পৃথিবীতে একসময় ডাইনোসর ছিল, ওই সময় ডাইনোসরেরই রাজত্ব ছিল। কিন্তু আজকে কি ডাইনোসর আছে? কারণ যখন পরিবেশ চেঞ্জ হয়ে গেছে, ডাইনোসর খাপ খাওয়াই নিতে পারে নাই, তাই তারা বিলুপ্ত হয়ে গেছে। তার মানে পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তনশীল, এবং সেই পরিবেশে খাপ খাওয়ায় নেওয়ার জন্য আমাদের বৈশিষ্ট্যও কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল। তো যদি আমরা বৈশিষ্ট্যের চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে যদি ওই পরিবেশের সাথে অ্যাডাপ্ট করতে পারি, খাপ খাওয়ায় নিতে পারি, এই ব্যাপারটাকে বলে অ্যাডাপ্টেশন, অভিযোজন। তাহলে অভিযোজন বা অ্যাডাপ্টেশন তারই থাকবে যে তার ক্যারেক্টার চেঞ্জ করতে পারে। যেহেতু ক্রস পলিনেশনে নতুন বৈশিষ্ট্য, ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার জেনারেট হচ্ছে, তাহলে এই প্লান্টগুলা, এই উদ্ভিদগুলো কিন্তু অ্যাডাপ্টেশন ক্ষমতা প্রচুর, এরা অভিযোজন করতে পারে, এবং এরা দুনিয়া থেকে সহজেই এক্সটিংক্ট হবে না, বিলুপ্ত হবে না।
বিলুপ্ত হবে না। কিন্তু যারা স্বপরাগায়ন তাদের কিন্তু হবে, তারা কিন্তু সহজেই বিলুপ্ত হবে, কারণ তাদের কোনো ভেরিয়েশন আসতেছে না। বোঝা যাচ্ছে? তাহলে এই কথাগুলো এখন আমরা লিখব, সব বইয়ে আছে, দেখো সব বইয়ে আছে, চলো আমরা দেখে দেখে লিখি। ও তাহলে আরেকটা সহজ ব্যাপার বলি, দেখো তো ভাইয়া, এই ফুল থেকে এই ফুলে যাবে, তাহলে আলাদা করে কি কোনো পাখির দরকার আছে, মানুষের দরকার আছে, কোনো ইনসেক্ট পতঙ্গের দরকার আছে, ভ্যাম্পায়ার বাদুরের দরকার আছে? নাই কিন্তু। সো ক্যারিয়ার মানে বাহক, বাহকের দরকার নাই, এ অটোমেটিক্যালি কিন্তু এয়ারের মাধ্যমে চলে যাবে, বাতাসের মাধ্যমে বৌড়ে চলে যাবে, আলাদা কোনো বাহকের কিন্তু কোনো দরকার নাই। লাবিব অটোগ্যামি কি, যখন সময় আসবে তখন বলবো। তাহলে লেখো, বাহকের প্রয়োজন হয় না, নাম্বার 5, ডাজ নট নিড ক্যারিয়ার, রাইট? বাহকের প্রয়োজন হয় না। এপাশে লেখা হয়, যেতে এক উদ্ভিদ থেকে আর এক উদ্ভিদে যাবে কাউকে নিয়ে যেতে হবে, সো এখানে কিন্তু বাহকের প্রয়োজন হয়। লিখেছ? ওকে ফাইন। নাম্বার 5, এই যে দেখো, স্বপরাগায়নের ফলে যে নতুন উদ্ভিদ তৈরি হয় তাতে বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না, বা বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন আসে না। তার মানে এরা ক্যান নট মেক চেঞ্জ দেয়ার ক্যারেক্টার, এরা তাদের ক্যারেক্টার চেঞ্জ করতে পারে না। তাহলে আমরা এটা লিখব নাম্বার 6, নাম্বার 6, নতুন উদ্ভিদের বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন আসে না। নিউলি ক্রিয়েটেড প্লান্ট ডাজ নট চেঞ্জ দেয়ার ক্যারেক্টার। ওকে, বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন আসে না। ওখানে লেখো আসে, ওখানে লেখো আসে, ওকে, ওপাশে লেখো আসে। এরপর কি? তাহলে দেখো, একটা প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে, এটা আবার কি? তার মানে তারা অনেক বেশি পিওর থাকে, অর্থাৎ বাপ মাও যা সন্তানও তা, সন্তানে কোনো ভেজাল ঢোকে নাই। কিন্তু এটাই তাদের সর্বনাশের কারণ, এটাই তাদের সর্বনাশের কারণ। সো ওরা যেটাকে বিশুদ্ধ বলছে, যে আমার বাপ মায়ের বৈশিষ্ট্যই পাইছি সেম টু সেম, আমি একদম পিওর, আমার কোথাও কোনো দাগ লাগে নাই অন্য কোনো জিনের। সো পিওরিটি বজায় থাকছে, বিশুদ্ধতা বজায় থাকছে চরিত্রের, কিন্তু কিছুদিন পরই তারা বিলুপ্ত হয়ে যাবে। কিছুদিন বলতে কিছু বছর, রাইট? তারা টিকতে পারবে না পরিবেশে। তাহলে চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে, ওপাশে লেখা থাকে না। সো মানে এটা হচ্ছে পিওরিটি, রাইট? স্পেসিস ক্যান মেনটেন পিওরিটি, ক্যান নট। তাহলে নাম্বার 7, চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে, থাকে না। কেন থাকে না? কারণ তারা তো দুটো ডিফারেন্ট জিনের মিলনে একটা বাচ্চা হয়, সো এই বাচ্চার তো জিন শুধু এর কিংবা ওর তো না, মিক্সড, সো বিশুদ্ধ থাকলো না সে। তারপর কি আছে দেখো, জিনগত বৈচিত্র্য কম থাকে, তবে এতে জিনগত বৈচিত্র্য কম থাকে, অর্থাৎ এই বাচ্চাটার মধ্যে জেনেটিক ভেরিয়েশন কম। কারণ একই তো কথা, এটার অপোজিটই এইটা, যেহেতু তার জিনের কোনো চেঞ্জ হয় নাই, তাহলে সে বিশুদ্ধ, তার মানে জিনগত বৈচিত্র্য কম, তাহলে ওর বেশি। নাম্বার 8, জেনেটিক ভেরিয়েশন লেস মোর, তাহলে জিনগত বৈচিত্র্য কম, বেশি। ক্লিয়ার? কি হয়েছে? ময়ে ময়ে কমেন্ট বন্ধ করো। তাহলে দেখো, স্বপরাগায়নের ফলে যে বীজটা তৈরি হবে
এর ফলে যে বাচ্চাটা তৈরি হবে, বীজ থেকেই তো বাচ্চা হয়, সেই উদ্ভিদের সেই গাছের অ্যাডাপ্টেশন পাওয়ার, অভিযোজন ক্ষমতা কিন্তু কমে যাবে, যেটা আমরা অলরেডি বললাম। যেহেতু জিনের চেঞ্জ হয় নাই, তাহলে নাম্বার 9, অ্যাডাপ্টেশন পাওয়ার লেস, অভিযোজন ক্ষমতা কম থাকবে। কার? স্বপরাগায়নের ফলে যে উদ্ভিদটা তৈরি হয় তার অভিযোজন ক্ষমতা কম। নাম্বার 9 বেশি। নাম্বার 10, যেহেতু অভিযোজন ক্ষমতা এদের কম, তাহলে এটা অচিরেই প্রজাতির কি এদের বিলুপ্তি ঘটে। কিন্তু এর বেলা দেখবা সহজে বিলুপ্ত ঘটে না, এটাই লিখে দিবা। নাম্বার 10, অচিরেই বিলুপ্তর ইংলিশ হলো এক্সটিংক্ট। এক্সটিংক্ট মানে বিলুপ্ত। তাহলে অচিরেই প্রজাতির বিলুপ্তি ঘটে। তাহলে ইংলিশ হচ্ছে স্পেসিস ক্যান বিকাম এক্সটিংক্ট। স্পেসিস ক্যান বিকাম এক্সটিংক্ট, অচিরেই প্রজাতির বিলুপ্তি ঘটে। স্পেসিস ক্যান বিকাম এক্সটিংক্ট, সহজে বিলুপ্ত ঘটে না, সহজে বিলুপ্ত ঘটে না। তাহলে দেখো আমরা খুব সুন্দরভাবে আমরা একটা কম্পেয়ার করে দিলাম স্বপরাগায়ন এবং পরপরাগায়নের। তাহলে এখন আমরা পরাগায়নের ডেফিনেশনটা লিখতে পারবো কিনা? শাহনাজ পারভিন বলছে প্রজাতি তো একই, তাহলে বৈচিত্র্য কিভাবে আসবে? শাহনাজ পারভিন, তোমাকে দিয়ে এক্সাম্পল দেই। শাহনাজ পারভিনকে আইডির নাম আগে বলুক, আইডির নাম না মায়ের আইডি? আগে তোমার নামটা বলো, দেন আমি এক্সাম্পল দিচ্ছি। ততক্ষণে চলো আমরা পরাগায়নের ডেফিনেশনটা দেখে আসি। তাহলে পরাগায়ন যেহেতু দুই ধরনের, স এবং পর দুটোই, তাহলে দেখো পরাগায়নের ফলে যে ফুল এবং বীজ তৈরি হয় এটা আমরা বুঝতে পারলাম। তাহলে ফুলের যে পরাগধানী থেকে পরাগরেণু একই ফুল কিংবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকেই বলা হয় পরাগায়ন। তাহলে এটাই হচ্ছে ডেফিনেশন। তাহলে পরাগায়ন কি? একটা পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে, সেটা একই ফুলের কিংবা একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের কিংবা একই জাতের দুটো ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে। অর্থাৎ তিনটা কথা লেখা উচিত, কিন্তু এরা এখানে লিখছে দুইটা কথা। আচ্ছা, শাহনাজ পারভিন যেহেতু বললো না, আমি একটা কথা বলি। ধরো যে কমেন্টটা করছো যে প্রজাতি তো একই, বৈচিত্র্য কিভাবে আসে? মানুষ তো একই প্রজাতি, তাহলে তুমি কি তোমার বাপ মায়ের মতো হুবহু হয়েছো? তুমি এটা একটু বলো আমাকে। তোমার আব্বুও মানুষ, আম্মুও মানুষ, তুমিও তো মানুষ, একই প্রজাতি, তুমি কি তোমার বাপ মায়ের মতো হুবহু হয়েছো কিনা? হও নাই তো, তাহলে কেন আলাদা হইলা? চিন্তা করো। আমি তো একটু আগেই বললাম যে মানুষ পৃথিবীতে কতগুলো, কিন্তু কারোর সাথে কারো মিল আছে আইডেন্টিক্যাল টুইন ছাড়া, অভিন্ন যমজ ছাড়া। তাহলে একই প্রজাতির মধ্যেও তো জিনগত বৈচিত্র্য আছে, সেটাই তো পড়ালাম। কখন আসছো আমি জানি না, কিন্তু কথাগুলো শুনছো কি না? ওকে ফাইন। তাহলে পরাগায়নের ডেফিনেশন পড়বা, হয়ে গেল। এইবার দেখো লেখা আছে পরাগায়নের মাধ্যম, সো ক্যারিয়ার অফ পোলেন। এই পরাগায়নের মাধ্যম মোট 4টা আছে। একটা হলো বাতাস, পানি। এখন কীটপতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, মানুষ, এগুলো সবই তো প্রাণী। কিন্তু তোমাদের বইয়ে এই কীটপতঙ্গ ইনসেক্টটাকে আলাদা করছে আর বাকি সবগুলোকে প্রাণী হিসেবে ট্রিট করছে, কিন্তু কীটপতঙ্গকে প্রাণী হিসেবে ট্রিট না করে আলাদা করছে। যেমন আমি দেখাই কোথায় করছে, এটা দেখাই আগে, দেখাই ভাইয়া। এই যে যেমন দেখো বায়ু পরাগী ফুলের কথা আলাদা করে বলছে। দেখো পানি পরাগী, পানির মাধ্যমে হয়, এটা বলছে আলাদা করে। এই যে দেখো নিচের দিকে যদি যাই, প্রাণী পরাগী, দেখো প্রাণী পরাগী বলছে, পতঙ্গ পরাগীও আছে, দাঁড়াও। তাহলে প্রাণী গেল, দেখো কোন প্রাণী বলে নাই, যাই হোক প্রাণী গেছে, পানি গেছে, বায়ু গেছে, আর পতঙ্গও তো থাকার কথা।
এই যে পতঙ্গ পরাগী, খেয়াল করছো? তার মানে তোমার এখানে শুরুতে বলছে অনেক কিছুর মাধ্যমেই পরাগায়ন হইতে পারে। বায়ু মানে এয়ারের মাধ্যমে, পানি ওয়াটারের মাধ্যমে, ইনসেক্টের মাধ্যমে, আর এইগুলোকে সবাইকে একসাথে বলছে অ্যানিমেল, প্রাণী, যার মধ্যে মানুষও আছে। ধরো তুমি একটা সরিষা খেতে গেছো, সরিষার পরাগরেণু তোমার শার্টে লাগলো, তুমি আবার মানে একটা উদ্ভিদের পরাগরেণু তোমার শার্টে লাগলো, সরিষা ক্ষেত দিয়ে হাঁটছো, এই হাঁটতে হাঁটতে দেখা গেল সেই পরাগরেণু আরেকটা গাছে গিয়ে গর্ভমুণ্ডে পতিত হলো। সো তুমিও হেল্প করলা, তাহলে তুমিও কিন্তু উদ্ভিদকে সাহায্য করতেই পারো। ওকে ফাইন। তোমরা এই অলিম্পিয়াড নিয়ে এখন কথা বলো না। অলিম্পিয়াড এবং অফলাইন এক্সাম ব্যাস তোমাদের একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত অফলাইন এক্সাম ব্যাস সাইকেল 2 এর পর শুরু হবে, সেটা নিয়ে এবং অলিম্পিয়াড নিয়ে আমি ক্লাসের পর একটু কথা বলবো। তোমরা এখন আর আওয়াজ দিও না, দেখো। তাহলে এই ব্যাপারগুলো আমি একটু যদি সাজিয়ে গুছিয়ে লিখি, তোমরা একটু সাজিয়ে গুছিয়ে লেখ, কারণ আমার কাজ হচ্ছে একটু সাজিয়ে দেওয়া। তাহলে পরাগায়নের মাধ্যম, পরাগায়নের মাধ্যম লিখছো? 4টা মাধ্যম, তাহলে ঝটপট তোমরা এই 4টা কথা ঝটপট লিখে ফেলো। কি কি কথা লিখবা? 4টা কথা। প্রথমে কি লিখবা? প্রথমে লিখবা পতঙ্গ, বায়ু, পানি, প্রাণী। পতঙ্গ পরাগী, বায়ু পরাগী, পানি পরাগী, প্রাণী পরাগী। অর্থাৎ এই 4টা নিয়ে আলোচনা করা আছে। আমরা এই 4টা একটু কম্পেয়ার করে পড়বো এবং বুঝে বুঝে পড়বো, তাহলে দেখব যে আমার আর এই 4টা ইনশাআল্লাহ ভুল হবে না। আমরা 6 থেকে 7টা পয়েন্ট পড়বো, তাহলেই হবে। আমরা 6 থেকে 7টা পয়েন্ট পড়বো, তাহলেই হবে ইনশাআল্লাহ। তাহলে বাচ্চারা বলো তো যে সকল পরাগরেণু বাতাসের মধ্য দিয়ে উড়ে যাবে তাদের মানে তারা হালকা হওয়া উচিত না ভারী হওয়া উচিত? অবশ্যই তারা হালকা হওয়া উচিত, কারণ হালকা না হলে বাতাস ইভেন পানির মধ্য দিয়ে তারা কিভাবে যাবে? তাহলে একদম মাথার মধ্যে গেঁথে রাখো যে, তাহলে 1 নাম্বার দাও আকার, একদম মাথার মধ্যে গেঁথে রাখো যে বায়ু পরাগী এবং পানি পরাগী এদের পরাগরেণুগুলো হচ্ছে হালকা হালকা। সো পানি পরাগীর বেলায় তোমাদের বইয়ে লেখা আছে হালকা ও ক্ষুদ্র। সো হালকা মানে লাইট, হালকা মানে কি লাইট। আর যে পরাগরেণু পতঙ্গ নিয়ে যাবে কিংবা কোনো প্রাণী নিয়ে যাবে তাদের আকার বড় হলেও সমস্যা নেই, তাদের আকার বড় হলেও সমস্যা নেই। তাহলে পতঙ্গ পরাগী প্রাণী পরাগীতে বড় না দিয়ে বলছে মোটামুটি বড়। সো এই মোটামুটি বড়টাই আমরা লিখে ফেলি, মোটামুটি বড়। লিখছো ভাইয়া? ওকে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো তো, যদি কোনো পরাগরেণু বাতাসের মাধ্যমে যায়, পানির মাধ্যমে যায়, সে তো যেতেই পারে, কিন্তু ভাই একটা পতঙ্গ একটা পরাগরেণুকে নিয়ে যাবে, তাহলে তার আগে ওই ফুলটা পতঙ্গটাকে তো আকৃষ্ট করতে হবে, তাই না? ফুলটা তো আগে পতঙ্গকে ডাকবে আমার কাছে আসো, কিন্তু পতঙ্গ তার কাছে কখন যাবে? যখন ফুলটা কালারফুল হবে, সুন্দর হবে, কিংবা যখন ফুলটার মধ্যে অনেক সুন্দর গন্ধ থাকবে, সেন্ট থাকবে, রাইট? তার মানে রিমেম্বার, তুমিও কোন ফুলের কাছে যাবা? যে ফুলের একটু গন্ধ আছে। সরিষা ক্ষেতের সুন্দর হলুদ, সেলফি তুলতেও ভাল লাগে, ক্ষেতের ভিতর ঢুকে মানুষের ক্ষেত নষ্ট করতে খুবই ভাল লাগে। সরিষার একটা গন্ধও আছে, খারাপ না, হ্যাঁ, কালারফুল। তাহলে দেখো, তুমি একটা মানুষ, প্রাণী, পতঙ্গ, আমরা কার কাছে যাব? যে ফুল আকর্ষণীয়, গন্ধযুক্ত, রঙিন, তার কাছে যাব। তার মানে এখান থেকে আমরা আরও কিছু বৈশিষ্ট্য কিন্তু লিখতে পারি। নাম্বার 2 রং, নাম্বার 2 রং বা বর্ণ।
তাহলে পতঙ্গ পরাগী ফুলগুলো হচ্ছে রঙিন, প্রাণী পরাগী ফুলগুলো তারা রঙিন, কিন্তু আমরা সবসময় পড়বো বইয়ের ভাষায়। বইয়ে বলা আছে আকর্ষণীয়। সো আমরা প্রাণী মানুষ এখানে আমরা আছি, আমরা আকর্ষণীয় জিনিসের প্রতি আকৃষ্ট হই। সো আকর্ষণীয়, বইয়ে যেভাবে অ্যাট্রাকটিভ, বইয়ে যেভাবে লেখা আছে ভাই আমি সেভাবেই লিখলাম। তাহলে এখন কথা হচ্ছে বায়ু পরাগী ফুলে এরকম কোনো রঙিন না, আকর্ষণীয় না, কিছু লেখা নাই, আমরাও লিখছি না। নাম্বার 3, সুগন্ধ। অবশ্যই পতঙ্গ পরাগী ফুলের সুগন্ধ থাকবে, কিন্তু বায়ু পরাগীর থাকবে না, পানিরও থাকবে না। এখন প্রাণী পরাগীর থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। অর্থাৎ আমরা আকর্ষণীয় হলেই যাব, পরে গন্ধ থাকুক না থাকুক পরের ব্যাপার, কিন্তু আমরা আকর্ষণ কালার দেখেই তার কাছে চলে যাব। কিন্তু পতঙ্গ না, তাকে কালারফুলও হতে হবে, গন্ধও ভালো থাকতে হবে, না হলে পতঙ্গ কিন্তু যাবে না। এখন বলো মধুগ্রন্থি কই থাকবে? আমরা কি সরিষা খেতে মধু খাইতে যাই, না পতঙ্গ মধু খাইতে যায়? পতঙ্গ মধু খাইতে যায়। তাহলে কোন পরাগী ফুলের মধু গ্রন্থি থাকবে? পতঙ্গ পরাগী। তাহলে মধু গ্রন্থি মানে নেকটার গ্ল্যান্ড থাকে, কিন্তু বায়ু পরাগীর থাকে না। ওই দুইটার বেলায় কোনো কথাই লেখা নাই। যেহেতু কোনো কথা লেখা নাই, আমরাও আর কিছু লিখব না, আমরাও আর কিছু লিখব না। এখন একটা জিনিস দেখো, পতঙ্গ যখন একটা পরাগরেণু উড়ে নিয়ে যাবে, সে কিন্তু ওই পরাগরেণুটাকে নিয়ে গর্ভমুণ্ড যদি এতটুকুও হয়, সে কিন্তু সেখানে ফেলাই দিবে। তোমার শার্ট দিয়ে কিন্তু ঠিক নির্দিষ্ট গন্তব্যেই হয়তো বা চলে যাবে। কিন্তু ভাইয়া বাতাসের মধ্য দিয়ে যদি কোনো পরাগরেণু উড়ে আসে, তো বাতাস তো স্পেসিফিক, তার জাদু জানে না যে বাতাস তো স্পেসিফিক ওই জায়গায় যাবে না। তাহলে দেখো যেগুলো বায়ু পরাগী বাতাসের মাধ্যমে উড়ে আসতেছে, তাহলে ওই পরাগরেণুটাকে রিসিভ করার জন্য আল্লাহ তাআলা ওই বায়ু পরাগী ফুলের যে গর্ভমুণ্ড, সেগুলোকে এইরকম পালকের ন্যায়, বিশাল বিশাল পালকের ন্যায় রাখছে, যাতে বাতাসের মধ্যে উড়ে এসে যেখানেই পড়ে যাতে ওকে ধরে ফেলতে পারে। তাহলে কোন ফুলের গর্ভমুণ্ড ফিদার লাইক, পালকের ন্যায়? বায়ু পরাগী। সো নাম্বার 5, গর্ভমুণ্ড মানে কি? স্টিগমা। বায়ু পরাগীর হচ্ছে ফিদার লাইক, পালকের ন্যায়, পালকের ন্যায়, ফিদার লাইক। কারেন্ট চলে গেছে, আমরা কি অফলাইন হয়েছি না আমরা আছি? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ বাবুরা? বাবুরা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমি কি আছি? তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল দেখি, উদাহরণ। পতঙ্গ পরাগী জবা, জবা কালারফুল। সরিষা কালারফুল, একটু সেন্টও আছে, জবারও হালকা হালকা সেন্ট আছে কিনা আল্লাহ জানে। কিন্তু বায়ু পরাগী ধান, ধানের কোনো সেন্ট নাই, ধান আকৃষ্টও করে না, ধানের ফুল করে, কালারফুল না তো। পানি পরাগী শ্যাওলা, শ্যাওলা নাম শুনছো? তাহলে শ্যাওলা তো পানিতে থাকে, পাতা শ্যাওলা। আর প্রাণী পরাগী মনে রাখবা শিমুল। দেখো শিমুল ফুলের গন্ধ নাই, কিন্তু কালার আছে। তো মনে রাখো শিমুল একটা ছেলের নাম, সে একটা প্রাণী। এই শিমুল মামা, এই শালার ভাই কোথায় গেল? কদম তলায় কচু খেতে গেল বা কচু তুলতে গেল। তাহলে শিমুল কদম তলায় গেল কচু তুলতে, বা কচুতে, কচু গাছের দড়ি দিতে। দেখো তাহলে আমরা খুব চমৎকার করে বইয়েরই পড়া, কিন্তু আমরা একটু সাজিয়ে দিলাম, হালকা কথা বললাম। আশা করছি এই বিষয়টা তোমাদের মাথায় থাকবে। তাহলে এই গেল আমাদের পড়া, পরাগায়ন নিয়ে পড়াশোনা। আলহামদুলিল্লাহ আমরা পরাগায়ন পড়ে ফেলেছি। এখন আসো, তাহলে তোমাদের হোমওয়ার্ক হলো এই জবার সাথে কুমড়াও আছে, বাবুরা লেখো কুমড়াও আছে। আচ্ছা আরেকটা কথা বলা আছে, এদের গর্ভমুণ্ড আঠালো, স্টিকি, এটা লিখে ফেলো তো। তাহলে পতঙ্গ পরাগীর গর্ভমুণ্ড স্টিকি, স্টিকি মানে আঠালো। আর এর আরেকটা এক্সাম্পল আছে কুমড়া, কুমড়া। ওকে, যদি তোমরা পড়তে পড়তে আরো কিছু এক্সট্রা পাও যে হ্যাঁ এইটা আরেকটা অ্যাড
করে নেওয়া উচিত, তুমি কিন্তু পার্থক্য অ্যাড করে নিতে পারবা। সো তোমাদের পরাগায়ন বা পলিনেশনটা হচ্ছে পড়া। এখন পরাগায়নের পর একটা শব্দ তোমরা দেখতে পাচ্ছ, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। এটা একটা নতুন টপিক। এই টপিকটাকে আমরা আজকে ধরবো। আমরা নেক্সট দিন কিন্তু পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট দুটোই পড়ে ফেলবো। তারপরে এবং নেক্সট দিনই নিষেক হবে। আমি বলি নেক্সট দিন কতটুকু হবে। আজকে যদি আমরা এখানে শেষ করি, নেক্সট দিন এই পর্যন্ত হবে। দাঁড়াও দেখি। নেক্সট দিন প্রাণীর প্রজননের আগ পর্যন্ত হবে। তাহলে ইনশাল্লাহ নেক্সট দিন উদ্ভিদ প্রজনন শেষ হচ্ছে। উপরে আমাদের দুইটা ছোট ছোট পড়া বাকি আছে। একটা পড়ার নাম হলো এইটা, পুষ্পমঞ্জুরি। সো আমরা 2 দিন পড়বো উদ্ভিদ প্রজনন। এছাড়া পুংস্তবক, স্ত্রীস্তবক হয়েছে, কিন্তু বৃতি এবং দল নিয়ে আমরা কিন্তু কথা বলি নাই। তাহলে আমরা আজকে বৃতি দল নিয়ে কথা বলতে পারি, কি বলো? বৃতি এবং দল নিয়ে একটু কথা বলি, রাইট? আজকে না? না, আচ্ছা আজকে থাক। তাহলে আজকে একটু রিভাইজ করি আমরা। পরাগায়ন কি জিনিস বাংলায় বলছি। পরাগায়ন হলো একটা উদ্ভিদের পরাগরেণু একই ফুলের কিংবা একই গাছের দুটি ভিন্ন ফুলের কিংবা একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার প্রক্রিয়া। এটা যদি একই ফুল কিংবা একই গাছের দুটি ফুলের মধ্যে হয় স্বপরাগায়ন, আর একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে হয় পরপরাগায়ন। স্বপরাগায়নে অপচয় কম হবে, ওখানে অপচয় বেশি হবে। স্বপরাগায়নে বাহকের প্রয়োজন হয় না, ওখানে হয়। যেহেতু স্বপরাগায়নে কাছাকাছি, তাহলে এটা পরাগায়ন নিশ্চিত হয়, ওখানে কিন্তু নিশ্চয়তা নাই। স্বপরাগায়ন হলে যেটা হয়, জীবের কোনো বৈশিষ্ট্যের পরিবর্তন হয় না, ওখানে হয়। এখানে চরিত্রের বিশুদ্ধতা থাকে, ওখানে থাকে না। তো বিশুদ্ধতা না থাকার কারণে এদের জিনগত বৈচিত্র্য কম, ওখানে বেশি। ফলে এদের অভিযোজন ক্ষমতা কম, ওদের বেশি। এদের যেহেতু অভিযোজন ক্ষমতা কম, এরা অচিরেই বিলুপ্ত হতে পারে, কিন্তু ওরা সহজে বিলুপ্ত হয় না। এক্সাম্পল BCD, ব্রাসিকা, কিউকাম্বার, ধুতুরা, সরিষা, শশা, ধুতুরা। ওখানে শিমুল এবং পেঁপে। আর মাধ্যম কি? মাধ্যম হচ্ছে 4টা মেইনলি। প্রথমে ছিল পতঙ্গ, বায়ু, পানি, প্রাণী। এই প্রাণীর মধ্যে মানুষ, স্নেইল, শামুক, ভ্যাম্পায়ার, বাদুড় এটসেট্রা আছে। তো আমি তো ব্যাপারটা বোঝালাম। বাতাস পানির মধ্য দিয়ে যারা যাবে তারা একটু হালকা হবে, বাকিগুলো বড় হবে। পতঙ্গ সুগন্ধও থাকতে হবে, রঙিনও থাকতে হবে, কিন্তু প্রাণীদের বেলায় আকর্ষণীয় হইতে হবে। সুগন্ধ থাকতেও পারে, নাও পারে। বুঝতে পারছো? গর্ভমুণ্ড বাতাসের যেটা, সেটা পালকের ন্যায় হবে। আর প্রাণীরটা কি হবে? না, পতঙ্গেরটা কি হবে? আঠালো হবে। আরেকটা জিনিস একটু লিখে দিই। আমার মনে পড়েছে, দাঁড়া, এটা লিখে নে। সরি, এইটা একটা আছে, আমার মনে পড়ছে। পানি পরাগীটা কই? দাঁড়া, এই যে পানি পরাগী ফুল, এটা তো লিখছি ক্ষুদ্র, হালকা, এরা পানিতে ভাসতে পারে। সুগন্ধ নাই, এ তো কাটছি। সুগন্ধ নাই কি কাটছি? পানি পরাগীতে সুগন্ধ নাই, কাটছি। এই যে স্ত্রী পুষ্পের বৃন্ত লম্বা, কিন্তু পুং পুষ্পের বৃন্ত ছোট। সো বৃন্ত মানে কি? বৃন্ত মানে বোটা। ফুলের বোটাকে আমরা বলি বৃন্ত। তাহলে আমরা পানি পরাগীর বেলায় একটা কাজ করতে পারি। জায়গা না থাকলে নিচে লিখো। এই যে এই চিহ্নটা হলো পুরুষের চিহ্ন, আর এটা হচ্ছে মাইয়ার চিহ্ন। তোমরা জানো যে গোল্লা দেওয়ার পর এরকম, মানে এটা হচ্ছে পোলা বোঝায়। আগেকার পোলা নাকি শিকার ধরতো, ঢাল তলোয়ার নিয়ে থাকতো। এটা ঢাল, এটা তলোয়ার। আর আগেকার মেয়েরা সারাদিন চেহারা দেখতো, এটা আয়না এরকম চেহারা দেখতো। তো এটা পুরুষের চিহ্ন, এটা মায়াদের চিহ্ন। তাহলে বুঝতেই পারছো এই দুইটা একসাথে দিলে এটা কি লিঙ্গ হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি বলছি না। তো এভাবে মনে রাখো, এই যে পুরুষের বেলায় পিটিওল, ফুলের বোটাকে বলা হয় পিটিওল, বাংলায় বলে বৃন্ত, বোটা। তাহলে পুরুষ ফুলের বেলায় বৃন্তটা ছোট, আর মহিলাদের বেলায় বৃন্ত মানে পিটিওল, বৃন্তটা হচ্ছে লম্বা। এই একটা এক্সট্রা কথা আছে, লিখে দিলাম।
ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, হিজড়া লিঙ্গ, জি।